রাজনৈতিক ক্ষমতার বৈশ্বিক অবস্থান ধীরে ধীরে দখল করে নিচ্ছে জামায়াতে ইসলামী। প্রসঙ্গত যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছে। বর্তমানে রাজনীতির মাঠে পুরোদমে সক্রিয় হেফাজতে ইসলাম। নানা কর্মসূচি দিয়ে রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। শামীম ওসমানরা লম্বা লম্বা বোরখা পরে কিভাবে পালিয়ে গেছে 111-এর সময় দেখছি না। এই 111-এর সময় যখন শেখ হাসিনা গ্রেফতার হয়েছে, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া। দেশের জনগণের ট্যাক্সের টাকা সুদ আসল সহ সব খেয়ে ফেলেন। তো সেক্ষেত্রে আপনারা এখন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একই বার্তা দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। শামীম ওসমানরা লম্বা লম্বা বোরখা পরে কিভাবে পালিয়ে গেছে 111-এর সময় দেখছি না। এই 111-এর সময় যখন শেখ হাসিনা গ্রেফতার হয়েছে, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া। দেশের জনগণের ট্যাক্সের টাকা সুদ আসল সহ সব খেয়ে ফেলেন। তো সেক্ষেত্রে আপনারা এখন ওই যে গ্রামের একটা কথা আছে যে সুই আর চালনি এর গল্পের মতো আপনাদের অবস্থা হচ্ছে সেরকম। আপনার ইনুস বাংলাদেশের করে উন্নত রাখে, যেটা আপনাদের গাত্রদাহ। ওই ওবায়দুল কাদেরের মতো বলতে হয় জলে আমরা ইসলাম বেঁচে খাই। ইসলাম বেঁচে কারা খায়? নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তবজি বেঁধে আইসা পুরা হাজির হয়ে যান। সেদিন সমাবেশে দেখলাম 100 টাকার টুপি পরিয়ে সব ছাত্রলীগের ছেলেদেরকে তামিমুল মিল্লাতের ছাত্র বানিয়ে ফেলেছিল। ইসলাম বিক্রি করে তো আপনারা খান, যখন যেভাবে দরকার হয় সেভাবে আপনারা ইসলাম বিক্রি করে খান। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে বিপ্লব ভাই বলেছেন যে ভোট দিনের ভোট রাতে হয়েছে, এর নাকি কোনো প্রমাণ নাই। আসলে আওয়ামী লীগের অবস্থা হচ্ছে এরকম, ওনাদেরকে যদি কেউ জুতাপেটা করে তাহলে ওনারা বলবে কি হ্যাঁ আমাকে জুতাপেটা করেছে, কিন্তু জুতাটা নতুন ছিল, ওতে কোনো ধুলা ছিল না। তো ওনাদের অবস্থা হচ্ছে ঠিক তেমন। ওনারা প্রধান নির্বাচন কমিশন যেখানে বলে যে এবার ইভিএম এর ব্যবস্থা করেছি, এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নাই। এই 10-12 দিন আগেও পত্রিকায় আসছে যে সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাবে, এখন আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নাই। ওনাদের শরিক দলের অনেক এমপিরা সংসদে দাঁড়িয়ে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। তারপরে ওনারা বলে নেতা মির্জা ফখরুল সাহেব কি বলেছেন নির্বাচনের দিন সেটা বলেন। অন্যদের বিবৃতি বাদ দিয়ে আপনার নেতা মির্জা ফখরুল কি বলেছেন? আমার কাছে সেই বক্তৃতা আছে ওনার। মির্জা ফখরুল বলছে যে ভোট সুষ্ঠু হচ্ছে। উনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন উনি সেই কেন্দ্রে সুষ্ঠু দেখেছেন, কিন্তু উনি ভোট দিয়েছেন সকাল 8টায়। তারপরে উনি তো সারা বাংলাদেশ, ওনার চোখটা তো সিসি ক্যামেরা না যে সমগ্র বাংলাদেশ। উনি যখন তারপর খবর নিয়েছেন পুরো বাংলাদেশে কি হচ্ছে, তখন উনি রাতের ভোটের কথা বলেন নাই কেন? তখন রাতের ভোটের কথা বলেন নাই কেন? ওনার ভোটটা তো আপনারা রাতে দিয়ে রাখেন নাই, কিন্তু কামাল হোসেন তো ভোট দিতে পারে নাই, তার ভোট তাকে দেওয়া হয়ে গেছে। মির্জা ফখরুলের ভোটটা তো আপনারা রাতে দিয়ে রাখেন নাই, কিছু কিছু ভোট আপনারা রেখে দিচ্ছেন যে যেন এগুলো আইসা ভোট কেন্দ্রে দেবে, কিন্তু আমি তো ভোট দিতে পারি নাই। আপনাদের ছাত্রলীগের নেতারাই তো চিৎকার করে কান্না করছে আর বলছে আমার ভোটটা তো আমি নৌকায় দিতাম, কেন দিতে পারলাম না, কেন দিতে পারলাম না। তারপরও আপনাদের লজ্জা হয় না? আপনি বলেছেন আপনার নেতা গাদ্দাফি না, আপনার নেত্রী সাদ্দাম না, আপনারা গাদ্দাফির কর্মীর মতো না, আপনারা সাদ্দামের কর্মীর মতো, আপনারা শেখ হাসিনার কর্মী, জীবন দিয়ে নেত্রীকে রক্ষা করেন। কোথায় ছিলেন 15ই আগস্ট? আপনার নেতা আপনার নেত্রী কাঁদে আর বলে যে 15ই আগস্ট কোন আওয়ামী লীগের নেতা কর্মীরাও আমার বাবার পাশে ছিল না। তখন দিয়ে সব লঙ্গি গামছা পরে বুড়িগঙ্গা পার হয়ে সীমান্ত পার হয়ে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। এই হচ্ছেন আপনার নেতা। কোথায় ছিলেন আপনারা সেই দিন? আর বড় বড় কথা বলেন। আপনাদের ইতিহাস তো প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেটা দেখেন নাই আপনি? প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেটা দেখেন নাই আপনি? সময় দেখছি না যে শামীম ওসমানরা লম্বা লম্বা বোরখা পরে কিভাবে পালিয়ে গেছে 111-এর সময় দেখছি না। এই 111-এর সময় যখন শেখ হাসিনা গ্রেফতার হয়েছে, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের কোন নেতা প্রতিবাদ করে নাই। আপনার নেতা তারেক রহমান কিভাবে পালাইছে সেটা বলেন। আপনার নেতা তারেক রহমান মাজাবেঙ্গে কিভাবে পালাইছে সেটা বলেন। শামীম ওসমানের কথা পরে বলেন। উনি চিকিৎসার জন্য গেছে, আপনারা ওনার পাসপোর্ট আটকে দিয়েছেন। উনি চিকিৎসা পালাইছে, আপনারা তো প্যারোলে মুক্তি পেয়ে বা বিশ্বের ইতিহাসে প্যারোলে মুক্তি পেয়ে কেউ ক্ষমতা এসেছে এটা এই ইতিহাস আপনারাই তৈরি করেছেন। আপনারা মুসলেকা দিয়ে নাকে খত দিয়ে প্যারোলে মুক্তি পেয়ে দেশের বাইরে গেছেন। তারপরে আপনার নেতা মুসলেকা দিয়েছেন, সেটা কপি আমার কাছে আছে। মিথ্যা কথা বলে তো লাভ নেই।
আমাদের কপি আমাদের কাছেও তো আছে, 18 কোটি জনগণের কাছে আছে। শুধুমাত্র তারেক রহমান মুস্তাফা দিয়ে গেছে, আমার কাছে সেটা আছে। তারেক রহমান চিকিৎসার জন্য গেছে। আপনার কথাতেই তো কোমর ভেঙে ফেলছেন, আপনিই তো বললেন। তো কোমর ভাঙছে চিকিৎসার জন্য যাবে না? আপনার নেত্রী গেছিল কেন? গেছে আর আসে নাই, গেছে আর আসে নাই, চিকিৎসার জন্য গিয়ে পালাই গেছে, আপনি চিকিৎসার প্যারোলে গিয়ে পালাই গেছে। আপনি আমার কথার মধ্যে এত কথা বলেন কেন? আমি আপনার কথার মধ্যে কোনো কথা বলেছি? কেন কথা বলেন? আমার 10 বলেন, মিনিট বলেন। সময়ের মধ্যে 9 মিনিট আপনি বলেছেন, আমাকে তো 1 মিনিট কথা বলতে দিন। সর্বশেষ যেটা বলতে চাই ভাইয়া, যে ওনারা একটা কথাই শুধু বলতে চায় যে সবকিছুতে, যে কেন আর একটা কথা হয়েছে, উনি বলেছেন সুদখোর ডক্টর ইউনূস। এখন আমার কথা হচ্ছে ভাই, উনি যদি সুদ খেয়ে থাকে 2% খেয়েছে, আর 98% দেশের দরিদ্র জনগণের জন্য ব্যয় করেছে। আর আপনারা তো দেশের জনগণের ট্যাক্সের টাকা সুদ আসল সহ সব খেয়ে ফেলেন। তো সেক্ষেত্রে আপনারা এখন ওই যে গ্রামের একটা কথা আছে যে সুই আর চালনি এর গল্পের মতো আপনাদের অবস্থা হচ্ছে সেরকম। বর্তমানে রাজনীতির মাঠে পুরোদমে সক্রিয় হেফাজতে ইসলাম। নানা কর্মসূচি দিয়ে রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি পুনর্গঠনের পর সংগঠনের কিছু দাবি নিয়ে সরকারের উপর চাপ তৈরির পরিকল্পনা করছে হেফাজতে ইসলাম। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা এবং কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়ে একটা সুরাহা চাইছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তারা মনে করছেন নির্বাচনের আগে এ বিষয়ে চাপ তৈরি করা না গেলে সরকার বিষয়টি আমলে নেবে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বন্দীদের মুক্তি নিয়ে হেফাজতের নেতারা চাপে আছেন। এখনও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা মামুনুল হক, মুনীর হোসেন কাশেমি, নূর হোসাইন নুরানী, রফিকুল ইসলাম মাদানী কারাবন্দী। তারা সরকারের ওপর চাপ তৈরি করে মামলা এবং বন্দীদের মুক্তির বিষয়ে দ্রুত সুরাহায় পৌঁছাতে চাইছেন। একটি অংশ হেফাজতকে নতুন করে সংগঠিত করে মাঠের কর্মসূচিতে নামতে শীর্ষ নেতৃত্বকে তাগিদ দিচ্ছে। হেফাজতের নেতারা মনে করছে নির্বাচনের আগে সংগঠনগুলোর দাবি দাওয়া নিয়ে তাদের শক্ত অবস্থান নিতে হবে, তা না হলে হেফাজতকে কেউ গুরুত্ব দেবে না। বিশেষ করে হেফাজতের মামলা এবং কারাবন্দীদের মুক্তির বিষয়ে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা ঘোষণা আশা করছে হেফাজত। এই ঘোষণা না এলে কেউই নির্বাচনে তাদের সমর্থন পাবে না। তবে এসব বিষয়ে হেফাজতে ইসলামের কোনো পর্যায়ের নেতারা কোনো কথা বলতে রাজি হননি। 2020 সালের বিলুপ্ত কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে গত 31 আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী 53 সদস্যের উপদেষ্টা পরিষদ এবং 202 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির বেশিরভাগকেই নতুন কমিটিতে আগের পদে বা পদোন্নতি দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও পুনর্গঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ অসন্তোষ আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিটিতে পুরনোদের ফেরানো হলেও বিগত সময় কারাবন্দী ও নির্যাতিত অনেককে যথাযথ মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে রাখা হয়নি। রাজনৈতিক ক্ষমতার বৈশ্বিক অবস্থান ধীরে ধীরে দখল করে নিচ্ছে জামায়াতে ইসলামী। প্রসঙ্গত যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছিল, তাদেরকেই বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মিত্র হিসেবে দেখা যাচ্ছে। ধারণা করা যাচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নিশ্চিত করার ব্যাপারে নিজ অন্তর্ভুক্তিতে চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে দলটি। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি আদায়ের চলমান আন্দোলনের অন্যতম সহযোগী হয়ে ওঠা জামায়াতের রহস্যময় আচরণ ক্রমাগত হতাশ করছে বিএনপিকে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর জামায়াতে ইসলামীকে রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করতে দেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনের নানাবিধ গুঞ্জনে সরগরম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। সাধারণ মানুষের ধারণা, সরকারের সাথে অদৃষ্ট আঁতাতের ফলেই সরকার জামায়াতকে রাজনৈতিক মাঠে কিছুটা ছাড় দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জামায়াতকে নিয়ে বিরাজমান সন্দেহ সংশয় গাঢ় হচ্ছে।
জামায়াতের সাথে বিএনপির একটা দূরত্ব বিগত ৫-৬ বছর যাবৎ পরিদৃষ্ট হচ্ছে, ফলে দুই রাজনৈতিক দলের মধ্যেই আস্থাহীনতা দিন দিন বেড়ে চলছে। জামায়াতের অভিযোগ, বিএনপি তাদেরকে কেবলমাত্র অবমূল্যায়নই নয়, রাজনৈতিকভাবে অসম্মানজনক পরিস্থিতিতে ফেলছে। জামায়াতের ঊর্ধ্বতন মহলের ধারণা, ভারতকে সন্তুষ্ট করতে বিজেপির দেওয়া শর্ত অনুযায়ী জামায়াতকে দূরে ঠেলে দিয়ে কেবল নির্বাচন কেন্দ্রিক সমঝোতার কথা বলেছে বিএনপি। যদিও তাদের এই অবস্থান নিতান্তই কৌশলগত বলে জামায়াতকে সন্তুষ্ট করে হাতে রাখার চেষ্টা করা হচ্ছে, তবে জামায়াতের নেতাকর্মীদের কাছে বিএনপির এই চাতুর্য স্পষ্টভাবেই ধরা পড়ায় তারা বিএনপি থেকে দূরত্ব রেখে চলার নীতি অবলম্বন করছে, এমনটাই দৃশ্যমান হচ্ছে। এত কিছুর পরও বিএনপি ভারতের আস্থা অর্জন করতে পারেনি। অপরদিকে জামায়াত আওয়ামী লীগের সাথে বৃহত্তর সমঝোতার আলোকে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আরও ১ বছর আগেই নিয়ে রেখেছে। তবে এক্ষেত্রে নিজ অবস্থান শক্ত রাখতে দলীয় প্রার্থিতাও নিশ্চিত করে রেখেছে তারা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও জামায়াত সমান্তরালভাবে তাদের নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ও সহযোগী সংগঠনের মাধ্যমে ঐক্যের ভিত্তিতে রাজপথে নামলেও তফসিল ঘোষণার পর জামায়াত যে বিএনপির সহযোগী হিসেবে থাকবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। সরকার লেভেল প্লেইং ফিল্ড সহ নিজ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে বেশ কিছু সুবিধা নিশ্চিত করবে, যে প্রক্রিয়ার অংশ হিসেবেই জামায়াতকে মাঠে নামতে দেওয়া হয়েছে। সম্ভবত তাদের নিবন্ধন জটিলতারও অবসান ঘটবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের শর্তসমূহ পূরণ করতে জামায়াত যথোপযুক্ত ভূমিকা পালন করবে। একই সাথে ৭১-এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে স্বাধীনতা স্থপতি হিসেবে স্বীকার করে নিয়ে জাতীয় ৪ নেতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার মতো পরিবর্তন আনা হতে পারে, এমনটিই ধারণা করা যাচ্ছে জামায়াতের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলাপকালে। দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের কমিটিতে মহিলাদের স্থান দেওয়া হতে পারে। এছাড়াও আসতে চলছে দৃশ্যমান নানা পরিবর্তন। রাজনৈতিক পর্যবেক্ষণ মহল মনে করেন, জামায়াতকে প্রকাশ্য রাজনীতির সুযোগ সরকারকে নিজেদের জরুরি রাজনৈতিক প্রয়োজনেই দিতে হয়েছে। এক্ষেত্রে মার্কিন সরকারের ভূমিকা ছিল মুখ্য। জামায়াতকে প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার দেওয়া ও নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বলা হলেও সম্প্রতি এ ব্যাপারে আগের চেয়েও শিথিল অবস্থায় সরকার। জামায়াতকে একটি আদর্শবাদী শক্তিশালী রাজনৈতিক দল মনে করেছেন যুক্তরাষ্ট্র। তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।